নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। বাতিল হলো 2016-র এসএসসির প্যানেল। চাকরি হারা হলেন প্রায় 26,000 চাকরিজীবী। আইনি লড়াই করে নিজের প্রাপ্য চাকরি ছিনিয়ে এনেও আবার নতুন করে চাকরি হারালেন শিলিগুড়ির অনামিকা রায়ও। এসইউসিআই এর আইন অমান্য আন্দোলনে উঠল চাকরি বাতিলের প্রসঙ্গ। পশ্চিমবঙ্গ সিকিমের পরিবহন ব্যবস্থাকে চাঙ্গা করতে পরিবহন মন্ত্রীর উপস্থিতিতে শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো বিশেষ বৈঠক। পরিবহনের ক্ষেত্রে সমস্যা এড়াতে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয় বলেও জানালেন মন্ত্রী। পর্যটকদের সুবিধার্থে গাড়ির সংখ্যাও বাড়ানো হবে বলে জানালেন পরিবহন দপ্তরের উপদেষ্টা। এসএসসি মামলায় চাকরি বাতিল, ফের চাকরি হারালেন শিলিগুড়ির অনামিকা রায়। এসএসসি মামলায় চাকরি বাতিল। 2016 সালের এসএসসির প্যানেল বাতিলে চাকরি হারালেন 25,753 জন, যার মধ্যে নাম রয়েছে শিলিগুড়ির অনামিকা রায়ের। উল্লেখ্য, 2016-র প্যানেলে পরেশ চন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী চাকরি পেয়েছিলেন। তবে এই চাকরি নিয়োগের মামলায় আদালতের দ্বারস্থ হন ববিতা সরকার। পরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চে চাকরি পান ববিতা সরকার। কিন্তু এখানেই থামে না নিয়োগ প্রক্রিয়া। পাল্টা হাইকোর্টে দ্বারস্থ হন শিলিগুড়ির অনামিকা রায় এবং বিচার প্রক্রিয়া চলার পর ববিতা সরকারের জায়গায় চাকরি মেলে অনামিকা রায়ের। আম্বারি হরিহর হাই স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার রূপে নিযুক্ত হন অনামিকা রায়। তবে কয়েক মাস যেতে না যেতেই ফের 2016-র এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। এক কথায় কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, এদিন শীর্ষ আদালতে যোগ্য ও অযোগ্যদের আলাদা করে তালিকা জমা দেয় এসএসসি এবং সেখান থেকে অযোগ্যদের চাকরি যাবে ও 12% সুদ সহ বেতন ফেরত দিতে হবে বলে জানিয়ে দেয় শীর্ষ আদালত। পাশাপাশি অযোগ্যরা নতুন নিয়োগেও অংশ নিতে পারবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়। তবে যোগ্যদের চাকরি গেলেও বয়সসীমা বাড়িয়ে ফের পরীক্ষার সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়। তবে এই সবে হতাশ হয়ে পড়েছে শিলিগুড়ির মেয়ে অনামিকা রায়, কেননা সুপ্রিম কোর্টের উপরেই ভরসা করেছিল অনামিকা। কিন্তু অবশেষে হতাশ হতে হলো তাকে, চাকরি হারালেন তিনি। এদিন তিনি এসএসসির নিয়োগ প্রক্রিয়াকে নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, কিভাবে পুরনো চাকরি ফেরত পেতে 3 মাসের মধ্যে আবেদন করা সম্ভব এবং কিভাবেই বা পুনরায় 3 মাসের মধ্যে পরীক্ষা দেওয়া সম্ভব। কেননা যারা আজ থেকে 10 বছর আগে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছেন তাদের পক্ষে কতটা কঠিন হতে পারে পুনরায় পরীক্ষা দেওয়া। কারণ একটা মানুষ কিভাবে একই পরিশ্রম করে পুনরায় পড়াশোনা চালাতে পারে, সেই প্রশ্ন তোলেন তিনি। এছাড়াও তিনি এসএসসির গাফিলতির বিষয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, হাইকোর্টে যখন যোগ্য ও অযোগ্য তালিকা চাওয়া হয়েছিল তখন কেন এসএসসি তা দিতে পারেনি? যদি তখনই এই তালিকা দেওয়া হতো তাহলে জল এত দূর গড়াতো না। এমন একাধিক প্রশ্ন তোলেন অনামিকা রায়। ফের সুপ্রিম কোর্টের এই লড়াইটা কি আপনার জন্য আরো বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে? অগ্নি পরীক্ষা বারবার অগ্নি। একটা মানুষ আর কতবার তার যোগ্যতার পরিচয় দিতে পারে বলুন? একবার এত লড়াই করে এত আমি যে যোগ্য সেটা প্রমাণ করে চাকরিটা পেয়েছি, আবার কিন্তু সেই ওই একই অযোগ্যদের তালিকায় আমাকে ফেলে দেওয়া হয়েছে। তো এর একটা মানুষ আর কতবার একটা কিছু সব কিছুরই তো একটা বিরতি আছে। তো এখন বলছে আবার যদি নতুন করে পরীক্ষা দিতে হয়, মানুষের তো কর্মেরও একটা বিরতি আছে। একজন মানুষ কিন্তু 80-90 বছর পর্যন্ত একই গতিতে কাজ করতে পারে না। তো সেরকম পড়াশোনারও তো একটা বয়স আছে। আজকে আমি 6 বছর 7 বছর আগে যেভাবে পড়াশোনা করে যেভাবে আমি চাকরি পেয়েছি বা যেই মার্কসগুলো পেয়েছি, সেটা যে আমি এখন পরীক্ষা দিয়ে সেই একই মার্কস পাবো, সেটা কি আমি বলতে পারবো? তাহলে এক প্রকার কমিশনের ব্যর্থতার জেরেই আপনাদের আজকে এই পরিণতি হলো। একদমই তাই। আজকে স্কুল সার্ভিস কমিশন যদি প্রথমে হাইকোর্টেই থাকাকালীন অবস্থায় এই কেসটা হাইকোর্টে থাকাকালীন অবস্থায় যদি সঠিকভাবে তথ্যগুলো তুলে ধরতো, তাহলে আমার মনে হয় না যে এটা দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত যেত এবং এতদূর জলটা গড়াতো। আজকে সুপ্রিম কোর্ট থেকে ওই একই রায় আমাদের যোগ্য ক্যান্ডিডেটদের জন্য একই রায় হলো, যেটা কখনোই কাম্য ছিল না। একগুচ্ছ দাবি নিয়ে বৃহস্পতিবার এসইউসিআই এর আইন অমান্য আন্দোলন অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। আন্দোলনের মধ্যেই উঠল এসএসসির চাকরি বাতিল প্রসঙ্গ। সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি বাতিলের জন্য রাজ্য সরকারকে দায়ী করে এদিন স্লোগান তোলা হয়। উল্লেখ্য, সারা রাজ্যের পাশাপাশি এদিন জলপাইগুড়িতেও দলের পক্ষ থেকে আইন অমান্যের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু জেলা শাসক দপ্তরের আগেই বিশাল পুলিশ বাহিনী মিছিল আটকে দেয়। রাস্তার মাঝেই তৈরি করা হয়েছিল শক্ত ব্যারিকেড, প্রস্তুত রাখা হয়েছিল জল কামানেরও। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই ছিল।
আইন অমান্যের অভিযোগে গ্রেপ্তার করা হয় এসইউসিআই কর্মীদের, যদিও পরে তাদের মুক্তি দেওয়া হয়। মূল্যবৃদ্ধি, স্মার্ট প্রিপেড মিটার বন্ধ, চা বাগান খোলা, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি চালু, শিক্ষা, স্বাস্থ্য, বীমা, ব্যাংক সহ সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারীকরণের বিরুদ্ধে কৃষকদের ফসলের ন্যায্য মূল্য ও সার, বীজ, কীটনাশকের ন্যায্য মূল্য সরবরাহের দাবিতে এদিনের এই বিক্ষোভ মিছিল ও আইন অমান্য কর্মসূচি বলে জানা গিয়েছে। হস্তক্ষেপ মানছি না, সংগত গণ আন্দোলনে পুলিশ কেন, পুলিশ তোমায় সংগত গণ আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ মানছি না। কেন্দ্র সরকারের নানা জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং সর্বোপরি মূল্যবৃদ্ধি এবং বেকারির বিরুদ্ধে আজকে গোটা পশ্চিমবাংলা ব্যাপী আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট আইন অমান্যের ডাক দিয়েছে। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা জলপাইগুড়ি জেলাতে সমবেত হয়েছি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভলান্টিয়ার এসছেন, আমরা আইন অমান্য করতে এসেছিলাম। এছাড়াও আজকে আমরা আজকে শুনতে পেলাম যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বন্ধ হয়ে গেল, তাদের চাকরি খারিজ হয়ে গেল। এর দায় কিন্তু পশ্চিমবাংলার যে তৃণমূল সরকার, তাকে এই রায় নিতে হবে এবং তাদের পুনর্বহালের যেমন করে তাদের পুনর্বহালের ব্যবস্থা করতে হবে। না, সেটা ওএমআর সিট তারা বের করুক। এর দায় কার? এর দায় তো যারা প্রকৃতই চাকরি পরীক্ষা দিয়ে যোগ্য, যারা যোগ্য, নিশ্চয়ই যারা যোগ্য তাদেরকে তো এই একই দলে ফেললো। ফলে আমরা চাইছি যে যোগ্যদের নির্বাচিত করা হোক, কোনো ব্যবস্থা তো সরকার নিতে হবে। এছাড়াও হ্যাঁ, নিশ্চয়ই রাজ্য সরকারকে দায়ী করছে এই কারণেই যে এর পিছনে অনেক নেতা মন্ত্রীদের হাত আছে এবং তারা প্রচুর টাকা ঘুষ টুস নিয়ে নিয়োগপত্র দিয়েছে। ফলে এই দায়িত্ব স্বীকার করতে ওএমআর সিট হারিয়ে গেল, তাহলে তার দায় কার? তার দায়িত্ব নিশ্চয়ই চাকরি প্রার্থীদের না, যারা যোগ্য প্রার্থী তাদের নিশ্চয়ই দায় না। এছাড়াও খুব উদ্বেগজনক ভাবে আমরা যেটা বলতে চাইছি, 748টি অত্যন্ত জীবনদায়ী ওষুধ যারা বলা হলো যারা এসছেন এখানে তারা আইন ভেঙেছেন এবং সেই কারণে অ্যারেস্ট করা হলো সকলকে, এই জায়গাটা কি বলবেন? না, আমরা জানি, আমরা আইন অমান্য করতে আসছি, আইনকে ভেঙে এই আইন অমান্য করতে আসছি। ফলে এটা তো নিশ্চয়ই লোক দেখানোর জন্য না। আমরা চাইছি যে তারা জলকামান নিয়ে আসছে, দেখছেন আমরা জলকামান নিয়ে আসছে, আমাদের 5 ভলান্টিয়ার এসছে, এই 5 ভলান্টিয়ারকে মোকাবিলা করার জন্য তারা জলকামান নামিয়েছে। তাহলে গণতান্ত্রিক দেশ এবং গণতান্ত্রিক রাজ্য, তাহলে দেখুন তারা কিন্তু মোকাবিলা করতে পারলো না অন্যভাবে। আমাদের এই আইন অমান্যে সবচেয়ে সর্বোপরি যেটা ছিল, আপনার চা বাগানে 30% জমি অধিগ্রহণ করে চা পর্যটনের নাম করে শ্রমিকদের এখান থেকে উচ্ছেদ করছে, এটা একটা। এবং চা বাগানের চা বাগান খোলার দাবি সহ এই উত্তরবঙ্গের যে সমস্ত ক্ষুদ্র চা চাষি আছে, প্রান্তিক চা চাষি আছে, তাদের চা পাতার সহায়ক মূল্য সরকারকে ঘোষণা করতে হবে এবং সমস্ত কৃষি পণ্যের এমএসপি চালু করতে হবে। উত্তরবঙ্গ জুড়ে আমরা এই দাবিগুলো করছি আর কি, এটাই আমাদের বক্তব্য। আমার নাম সুজিত ঘোষ, এসইউসিআই কমিউনিস্টের জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক। এক শিশুকন্যাকে বাড়িতে ভাড়াটে কাকু নিজের ঘরে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করে। অবশেষে সাজাপ্রাপ্ত হলেন সেই অভিযুক্ত ভাড়াটে কাকু। 9 জন সাক্ষীর সাক্ষ্য ও ডাক্তারি রিপোর্টের উপর নির্ভর করে জলপাইগুড়ি পক্সো আদালতের বিচারক রিন্টু সুর অভিযুক্ত সেই ভাড়াটে কাকুকে 20 বছরের জেল যাত্রার সাজা দিলেন। 2021 সালের 2রা ডিসেম্বর ভক্তিনগর থানায় মেয়ের পরিবার থেকে লিখিত অভিযোগ হওয়ার আগের দিন যৌন নিপীড়নের ঘটনা ঘটেছিল। শিশুর বয়স ছিল 6 বছর। বৃহস্পতিবার পক্সো আদালতে বিচারক সাজা শোনালো বলে আইনজীবী দেবাশিস দত্ত জানান। আজকে একটা ভক্তিনগর থানার একটা কেস যেটা রেজিস্টার্ড হয়েছিল 2/12/2021 সালে, এটাতে 1/12/2021 সালে ঘটনাটা ঘটেছিল সকাল 8টার সময়। তখন এই নাবালিকা মেয়েটি, যার বয়স তখন ছিল 6 বছর, সে বাড়িতে খেলছিল এবং তার মা পরিচারিকার কাজ করে, সে কাজ করতে গিয়েছিল এবং তার বাবা বাথরুমে গিয়েছিল। সেই সময় এই আসামি একই বাড়িতে তারা ভাড়া থাকতো, এই মেয়েটিকে তার ঘরে ডেকে নিয়ে যায় এবং মেয়েটিকে তার ঘরে ডেকে নিয়ে গিয়ে মেয়েটির জামাকাপড় খুলে তাকে যৌন হেনস্থা করে এবং মেয়েটিকে প্রচণ্ড পরিমাণে ভয় দেখায়। সেদিনকাই সন্ধ্যাবেলা মেয়েটি তার মাকে এই ঘটনার কথা জানায় এবং তারপরে মেয়েটির মা তার বাবাকে ঘটনার কথা জানালে
তার পরের দিন তারা থানায় অভিযোগ দায়ের করে। এই কেসে টোটাল 9 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে এবং সাক্ষ্য প্রদান করার পরে উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পরে মহামান্য আদালত পক্সো কোর্টের বিচারক মাননীয় রিন্টু সুদ আজকে এই মোকদ্দমার আসামিকে দোষী সাব্যস্ত করেন। তাকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। মূলত এই ঘটনা কবেকার আর কত বছর এটা পর হলো? 2021 সালের ঘটনা, 2/12/2021 সালের ঘটনা। এটা 4 বছরের মাথায় এটার সাজা কোন হয়েছে। জায়গায় হয়েছিল দাদা? এটা ভক্তিনগর থানা। দেবাশিস দত্ত, আমি স্পেশাল পিপি পক্সো। পারিবারিক বিবাদ ও তার জেরে এক দেওরের পুরুষাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠল এক গৃহবধূর বিরুদ্ধে। বুধবার রাতে জলপাইগুড়ির ময়নাগুড়ি থানার রাজারহাটের বড় কামাত এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে ইব্রাহিম হকের পরিবারের সঙ্গে তার আত্মীয়দের জমি নিয়ে বিবাদ চলছিল। সেই পরিবারের এক বধূর সঙ্গে ইব্রাহিমের সম্পর্ক ছিল বলে অভিযোগ। জমি নিয়ে দিনভর দুই পরিবারের বিবাদ চলে। রাতে ইব্রাহিমকে ডেকে পাঠায় বধূ। ভুট্টা খেতে নিয়ে গিয়ে পুরুষাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ। ঘটনার পরই স্বামী সহ পলাতক বধূ আহত ইব্রাহিম হক নামে যুবককে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় 3 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা পলাতক, খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে। আমার নাম হচ্ছে বাপ্পা। আমার বাড়ি বাপ্পা আলম, আমার বাড়ি জলপেশ। আমি শুনছিলাম যে আমার ভাস্তা নাকি অসুস্থ, তাকে কেউ মার্ডার করার চেষ্টা করছে। ওই জন্য আমি খবর পেয়ে আমি আসলাম জলপাইগুড়ি হসপিটালে। এসে দেখতেছি তো পেশেন্ট সিরিয়াস, ভর্তি করে এই বের হইলাম। আমি সঠিকটা কিছু জানি না। আমি শুনলাম যে এক মহিলা নাকি ডাইকে নিয়ে গিয়ে এরকম করছে। হ্যাঁ হ্যাঁ, কেটে দিছে। আমি আর সঠিক আর কিছু জানি না। আমি এটুকুই জানি। আমি 16টা ভিতরে আর বাইরে করছে 22টা। হ্যাঁ, অনেকগুলো সেলাই করছে। হ্যাঁ, মোটামুটি ওই ডাক্তার বললো যে 32টার মতো করছে আর কি। হ্যাঁ, জলপাইগুড়ি 10তলা হসপিটাল। না না, আমি ওইটা সঠিকটা জানি না। আমি হ্যাঁ, দেওয়ার বৌদি হয়। আমি জানি যে আজকে সকালবেলা কালকের থেকে জমি নিয়ে কেচাল, এটুকুই আমি শুনছি, তার বেশি আমি জানি না। এমনি কি ওই সম্পর্ক আগে একটা ছিল এরকম? হ্যাঁ, আমি তো ওই বিষয়ে আমি জানি না। আমাদের বাড়ি তো একটু দূরে। শুনছিলেন না, আমি ওই রকম কিছু শুনি নাই। আমি শুনছি এইটুকুই যে জমি নিয়েই আজকে বিবাদটা বাড়ছে। আজকে কি দিয়ে বলতে হবে? দা দিয়ে করবে? না না, আমি ওগুলো কিছু জানি না। না না, কি দিয়ে করতেছে? উনি বললো যে কি চাকু দিয়ে যে কেটে দিছে, এইটুকুই বললো। এখন পেশেন্ট তো সিরিয়াস, বেশি কিছু জিজ্ঞাসা করা যাচ্ছে না। আমার যেহেতু ফিল্ডে ছিলাম না। আপনার কি নাম বলেন? বাপ্পা, আমার নাম বাপ্পা আলম। আপনার কি হয়? আমার ভাইস্তা হয়। ভাইস্তার নাম কি? এমডি ইব্রাহিম। কি করে ও? এমনি ড্রাইভারি করে। মাথায় বলে দিছে বাড়ি পিছন দিকে, দেওয়ার পরে তো পড়ে গেছে। তারপরে ওরা বলতেছে যে কাটি দিছে, ওরা হাত দিছে। এই তারপরে তো আমার বাড়িতে খবর আসলো। তারপরে গেলাম, যাই দেখি তো এই অবস্থা। কটা সেলাই? সেলাই 34টা, একদম 20টা নিচে আর 7টা করে, 16টা ভিতরে আর বাকিটা বাইরে। হ্যাঁ, এখন ওইলার কোনো সম্পর্ক ছিল আগে, ছিল হয়তো মনে হয়। এগুলো নিয়ে বিচার আচার হয়েছিল, হওয়ার পরে তো চুপচাপে ছিল। দেওর বৌদির আগে সম্পর্ক ছিল। হ্যাঁ, সেই কারণে কি এই রাগই করলো। এইবার এখন কি জানে, ওইটা রাগ তো না হয়। এখন তো ওই যে জমি নিয়ে কেসটা, যখন কেসটা হলো তখন এদের তো মাথা খারাপ হয়ে গেল যে কাকা ভাইস্তা সব নিজের কাকা। হ্যাঁ হ্যাঁ, নিজের। হ্যাঁ, নিজেরই, একই বাড়ি। আপনার কি নাম? আপনার? আব্দুল রহমান। আপনার কি ভাইটা? ভাইস্তা কি নাম ভাইস্তার? ওইটা ওই যে অসুস্থ, যে ভাই হবে। আপনার ভাই, চাচা তো ভাই। এখন কি ওর নাম কি ভাই? ইব্রাহিম। ইব্রাহিম কি? ইব্রাহিম মোহাম্মদ লাগে না? কত বছর বয়স? ও 30। বিয়ে করেনি? না। বললাম আপনার বাড়ি কোথায়? মানে আপনাদের সবার বাড়ি কোথায়? ঠিকানা কি? কোন জায়গায় বাড়ি? আমার বাড়ি
ওই এক জায়গায় বাড়ি। নাম কি? ময়নাগুড়ি রাজার মোড়, পশ্চিম হারমতি। পশ্চিম হারমতি ময়নাগুড়ি। ময়নাগুড়ি। আপনারা কি থানায় কমপ্লেন করবেন? এই আপনার ভাই আপনারা আসতেছে আবার লোক তো, ওরা কি করে এখন দেখি। আজ চৈত্রী ছট, সেই উপলক্ষেই বসেছে ছোট মেলা। লোকের সমাগমে সেজে উঠেছে এবং অন্য রূপ ধারণ করেছে গোটা এলাকা। চৈত্র মাসের চৈত্রী ছট আর সেই উপলক্ষে জলপাইগুড়ি শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া কিং সাহেবের ঘাটে করলা নদীর ধারে ছটের ঘাট বসেছিল। মূলত চৈত্র মাসে এই ছট হয় বলেই এর নাম চৈত্রী ছট। ছট পুজোর মতোই একই রকমই এই চৈত্রী ছটের নিয়ম কানুনও। আগামীকাল সকালে ঘাট পুজো অনুষ্ঠিত হবে বিভিন্ন নদীর ধারে। এই উপলক্ষে কিং সাহেবের ঘাটে একটি মেলারও আয়োজন করা হয়েছিল। এদিন অসংখ্য মানুষ ভিড় করেছিলেন এখানে। মেলাতেও বিভিন্ন দোকানপাট ও খাবারের জিনিস বিক্রি হয়। তবে সাধারণ কালী পুজোর পর যে ছট পুজো হয় সেই ছট ঘাটের তুলনায় এই চৈত্রী ছটে ছট পুজোর সংখ্যা অনেকটাই কম। ষষ্ঠী দিয়ে শুরু হলো এবছরের বাসন্তী পুজো। দেশের বিভিন্ন জায়গায় এই পুজো অনুষ্ঠিত হচ্ছে, তারই সাথে জলপাইগুড়িতেও বিভিন্ন জায়গায় বাসন্তী পুজো অনুষ্ঠিত হচ্ছে। আজ বাসন্তী পুজো, শহরের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে এই পুজো। অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে এই পুজো হয়, আর এই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সকাল থেকে বিভিন্ন পুজো মণ্ডপগুলিতে পুজো অর্চনা শুরু হয়েছে। বউবাজার, পান্ডাপাড়া, সেনপাড়া, অশোকনগর, সেবাগ্রাম সহ আরো বিভিন্ন জায়গায় বাসন্তী পুজো অনুষ্ঠিত হচ্ছে। দুর্গাপুজোর মতোই একই নিয়ম মেনেই এই পুজো সব জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। আগামী 3 দিন, সপ্তমী, অষ্টমী, নবমী ও শেষে দশমীর পর এই পুজো শেষ হবে। 3 দিন পর পুজোর শেষে হবে ভাসান। ধীরে ধীরে জমে উঠছে চৈত্র সেলের বাজার। এপ্রিল মাস পড়তেই চৈত্র সেলের ভিড় সাধারণ মানুষের। মূলত বেশ কয়েকটি দোকানদাররা এই চৈত্র সেলে তাদের দোকানের বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে থাকেন। আর তাই এবারেও চৈত্র সেলের গেঞ্জি, জামা, ব্যাগ, জুতো থেকে রকমারি জিনিসপত্র বিক্রিতেই ব্যস্ত দোকানদাররা। এক দোকানদার বলেন, এই সময় তাদের বিক্রি একটু বেশি হয়, এরপর সারা বছর কম বেশি বিক্রি করে দিন যাপন করতে হয়। আর তাই এখন জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোড এলাকায় দোকানের দুই ধারে চৈত্র সেলের ভিড় দেখা যায় সাধারণ মানুষের মধ্যে। জামা, জুতো থেকে বিভিন্ন জিনিস কিনছেন তারা। তবে এখনো জমজমাট তেমন ভাবে হয়নি এই সেল। এখন তুলনামূলক কম আছে, 5 তারিখের পরে হয়তো আরো বেশি বিক্রি হবে। এখন কি বিক্রি করছেন আপনি? আমার গেঞ্জি, শুধু হাফ প্যান্ট, স্যান্ডো গেঞ্জি। বিক্রি বাড়েনি? বিক্রি বেড়েছে, কিন্তু আজকে একটু হালকা আছে। কত মাল আনেন রোজ? আমাদের প্রচুর মাল আসছে, ডেলি মাল আসছে, ডেলি সেল হচ্ছে। মানে লোক কি সেলের নাম করলে কি বেশি চৈত্র সেল বা অন্য সেল? হ্যাঁ, চৈত্র সেলের জন্যই মেন সেলটা হচ্ছে। চৈত্র সেল শেষ হলে আবার যেরকম সেরকম ফাঁকা হয়ে যাবে। অতিরিক্ত কামাই রোজগার হয় এটার থেকে? কামাই বলতে আমাদের 5-10 টাকার কামাই, বেশি কামাই না। আমাদের 5-10 টাকা জোড়াতে 5-10 টাকা কামাই, এর থেকে বেশি কামাই আমরা করতে পারি না। কারণ করতে পারে, এর জন্য জোড়া 150 টাকা করে রেট রেখেছি। ভালো হচ্ছে বিক্রি টুকটাক। হ্যাঁ, কি জোড়া কি বিক্রি করছে? জোড়া গেঞ্জি, প্যান্ট, মেয়েদের টপ আছে 150 টাকা করে জোড়া। বিক্রি কি বেড়েছে? বিক্রি চলছে, মোটামুটি ভালোই হয়েছে। মানে এটা কি তোমাদের মানে সারা বছর বিক্রি করো না সেল? না, শুধু সেলে বিক্রি করি। প্রতি বছর সেলে আমরা বিক্রি করি জামা কাপড়। বাইরের থেকে আসে? হ্যাঁ, বাইরের থেকে আসলে আমাদের এই সামনেই বাড়ি আছে। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি লাইফলাইন শপে বিশেষজ্ঞ চিকিৎসকরা বসছেন আপনাদের নানা রকম রোগ সমস্যার সমাধানে। সোম থেকে বৃহস্পতি বিকেল 5টায় বসছেন স্কিন, ভেনেরিওলজি এবং লেপ্রোসি স্পেশালিস্ট ডক্টর কোগে পটম। বুধ বৃহস্পতি দুপুর 2:30 থেকে বসছেন ত্বক, চুল, নখ বিশেষজ্ঞ ডক্টর শাইনি দত্ত। সোম থেকে শুক্র বিকেল 4টায় বসছেন নাক, কান, গলা বিশেষজ্ঞ ডক্টর সঙ্গীত প্রকাশ। মঙ্গল ও শনি দুপুর 12টা থেকে অর্থোপেডিক ডক্টর অভিষেক মল্লিক বসছেন। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন লাইফলাইন, উকিলপাড়া, জলপাইগুড়ি। বাংলা সিকিমের পরিবহন ব্যবস্থাকে চাঙ্গা করতে পরিবহন মন্ত্রীর উপস্থিতিতে বিশেষ বৈঠক শিলিগুড়িতে।
বাংলা থেকে পর্যটকদের সিকিমে নিয়ে যাওয়া হোক কিংবা সিকিম থেকে আনা হোক পশ্চিমবঙ্গে, পর্যটকদের পরিবহনের ক্ষেত্রে একই নিয়ম কার্যকরী হবে দুই রাজ্যে। বাংলার গাড়ি সিকিমে কেবল হোটেল পর্যন্তই পর্যটকদের নামাতে পারবে, অপরদিকে সিকিমের গাড়ির ক্ষেত্রেও থাকবে একই নিয়ম। শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে আয়োজিত পশ্চিমবঙ্গ সিকিমের মধ্যে হওয়া পারস্পরিক চুক্তির বিষয়ে আলোচনার পর এমনই জানান আধিকারিকেরা। সিকিমে যাতে পর্যটকদের কোনো হেনস্থার শিকার হতে না হয় সেই বিষয়টিও নিশ্চিত করবে সিকিম পর্যটন দপ্তর। এদিন পশ্চিমবঙ্গ পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর উপস্থিতিতে সিকিম পরিবহন দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন দপ্তরের সম্পাদক সৌমিত্র মোহন, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, সিকিম পর্যটন দপ্তরের উপদেষ্টা মদন সেঞ্চুরি সহ অন্যান্যরা। এদিন এই বৈঠক শেষে চুক্তির বিষয়ে খোলসা করে মন্তব্য করতে চাননি মন্ত্রী। তিনি বলেন, পরিবহনের ক্ষেত্রে যাতে দুই রাজ্যের মধ্যে কোনো সমস্যা না হয় তা সুনিশ্চিত করা হবে। সমস্ত বিষয় নিয়ে এদিন প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। এছাড়াও তিনি আরও জানান, শিলিগুড়ি শহরে যানজটের সমস্যা মোকাবিলা করার বিষয় নিয়েও এদিন আলোচনা হয়। অন্যদিকে সিকিম পরিবহন দপ্তরের উপদেষ্টা মদন সেঞ্চুরি জানান, 2022 সালে শেষ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেখানে নিয়ম ছিল স্থানীয় গাড়ি চালকদের কথা চিন্তা করে পর্যটকদের কেবল হোটেল পর্যন্ত ছাড়ার অনুমতি দেওয়া হয়। দুই রাজ্যের জন্যই একই নিয়ম কার্যকর হয়, সেই নিয়মই এবারেও বহাল থাকবে। পাশাপাশি পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে দুই রাজ্যে গাড়ির সংখ্যা 3000 থেকে বাড়িয়ে 4500 করা হবে। এদিনের প্রাথমিক আলোচনায় এই বিষয়গুলি লিপিবদ্ধ করে সরকারের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে, তারপরই চুক্তি স্বাক্ষরিত হবে। সেটা আমরা করব। আজকে যেটা হয়েছে যে একটা রেসিপিক্যাল এগ্রিমেন্ট থাকে, পার্শ্ববর্তী স্টেটের সাথে থাকে, সেটা সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা রিভাইজ করতে হয়, কারণ যত সময় যাবে নতুন করে মানুষের চাহিদা তৈরি হয়, প্রয়োজনীয়তা তৈরি হয়, সেইটারই একটা আলোচনা চলছে। দুটো রাজ্যের মধ্যে আলোচনা চলছে, এটা ফাইনাল কিছু নয়। আমরা সেগুলো নোট ডাউন করেছি, আমরা দুটো সরকারি সেগুলো নিজেরা আবার আলোচনা করে যেদিন ফাইনাল হবে সেদিন এগ্রিমেন্ট হবে। স্যার, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম নিয়ে স্যার নতুন কিছু কি স্যার ভাবনা তো সবসময় ভাবা হচ্ছে। আমরা আজকেও আমরা এখনই মেয়র সাহেবের সাথে কথা বলবো যে এখানে বাস তো আমরা কিছু বাড়িয়েওছি, এবং আমরা বিশেষ করে বাস টার্মিনাসের কথা আমরা ভাবছি যে কিভাবে শিলিগুড়ির যানজটকে সরিয়ে আমরা এখান থেকে একটা ভালো বাস টার্মিনাস করা যায় কিনা আগামী দিনে, সেই ব্যাপারগুলো নিয়ে আমাদের আলোচনা চলছে। দেখুন, প্রপোজাল তো বিভিন্ন দিক থেকে আসতে পারে। আমাদের যে কর্পোরেশন আছে সেখান থেকে প্রপোজাল আসবে, সাধারণ মানুষের থেকে প্রপোজাল আসতে পারে, আমাদের যে স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনগুলো আছে সেখান থেকে প্রপোজাল আসে। এবার সেই প্রপোজালগুলোকে নিয়ে যেটা মানুষের জন্য সুইটেবল, এবং যারা বাস ব্যবসার সাথে যুক্ত রয়েছে তাদেরও একটা নিজস্ব চাহিদা রয়েছে, এই দুটোকে ম্যাচ করে কোন যেটা ভালো হয় সেটাই আমরা করার কথা ভাববো। সেটা এখন এই আলোচনার পর্যায়ের মধ্যেই আছে। কলস যাত্রা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। ডেঙ্গুয়াঝাড় শ্রীমদ ভাগবত কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে ভাগবত কথা পাঠ ও মহাজ্ঞান যজ্ঞানুষ্ঠান উপলক্ষে এই কলস যাত্রা অনুষ্ঠিত হয়। এদিন ডেঙ্গুয়াঝাড় বাজার থেকে কলস যাত্রাটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে জলপাইগুড়ি শহরের পরেশ মিত্র কলোনি এলাকার করলা নদীর ঘাটে এসে শেষ হয়। উল্লেখ্য, আজ থেকে 7 দিন ধরে চলবে ভাগবত কথা পাঠ ও মহাজ্ঞান যজ্ঞানুষ্ঠান। ওদিন এলাকার অসংখ্য মহিলারা কলস যাত্রায় অংশগ্রহণ করেন। এই বিষয়ে কমিটির সদস্য বিক্রম বিশ্বকর্মা বলেন, আজ থেকে শ্রীমদ ভাগবত কথা শুরু এবং মহাজ্ঞান যজ্ঞ হবে। সেই উপলক্ষে এই কলস যাত্রা চলবে 9 এপ্রিল পর্যন্ত। প্রতিদিন প্রসাদ বিতরণ রয়েছে। সকলের মঙ্গল কামনায় এই কর্মসূচি বলে তিনি জানান। এটা ডেঙ্গুয়াঝাড় শ্রী ভাগবত কমিটির পক্ষ থেকে আমরা এই কলস যাত্রা করলাম। আজকে থেকে আমাদের শ্রী ভাগবত কথার যে শুরু, আমাদের 1 সপ্তাহ ব্যাপী যে মহাজ্ঞান একটা যজ্ঞ হবে সেটারই আজকে শুরু হচ্ছে কলস যাত্রার মাধ্যমে। এখান থেকে আমরা শান্তিপাড়া এই নদী থেকে জলটা গ্রহণ করে আমরা আমাদের স্থানে পুরাণ যেখানে হবে সেখানে নিয়ে যাব। আর কি কি কর্মসূচি রয়েছে? কর্মসূচি আমাদের প্রত্যেক দিন সকাল 10টা থেকে 2টো অবধি, তারপরে প্রসাদ গ্রহণ, আর সন্ধ্যাবেলা 6টা থেকে 9টা অবধি, তারপরে প্রসাদ গ্রহণ। প্রত্যেক দিন 7 দিনই। কতদিন চলবে এটা? এটা 7 দিন, 9 তারিখ অবধি চলবে, 9 এপ্রিল অবধি।
আজকে কি কলসযাত্রা দিয়ে শুরু হলো? হ্যাঁ, একদমই আজকে সূচনা হলো আমাদের শুভ সূচনা কলসযাত্রার মাধ্যমে। মানুষজনকে কি বার্তা দেবেন আপনাদের এই কর্মসূচি? জলপাইগুড়িবাসীকে কি বলবেন? জলপাইগুড়িবাসী সকলকেই আমি শ্রী ভাগবত কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকের এই সুশৃঙ্খল আমাদের কলসযাত্রা সম্পন্ন হলো এবং তার সাথেই শান্তি সম্প্রীতি সবাই ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আমরা আগামী দিনেও এভাবেই চলতে পারি এবং সকলের মঙ্গল কামনায়, জলপাইগুড়িবাসীর মঙ্গল কামনায়, আমাদের ক্ষেত্রের যে সমস্ত আবাল বৃদ্ধ বনিতা যত আমাদের জনগণ রয়েছে সকলের মঙ্গল কামনায় আমাদের এই শ্রী ভাগবত কথা। আপনার নাম পরিচয়? আমি বিক্রম বিশ্বকর্মা, ডিঙ্গজা শ্রী ভাগবত কমিটির সদস্য। ধীরে ধীরে নিভে যাচ্ছে বিনায়ক বর্মনের নিষ্পাপ নিঃশ্বাস। অর্থের অভাবে চিকিৎসা বন্ধ এই শিশুটির। এখনো ঠিকমতো কথা বলতেও হাঁটতেও শেখেনি। পৃথিবীর রঙিন আলো ঠিকঠাক দেখার আগেই এক বিরল রোগে আক্রান্ত ছোট্ট বিনায়ক বর্মন। শিশুটির বাবার সামান্য রোজগারে চলে সংসার। সেই রোজগারে ছেলের চিকিৎসা করাতে হিমশিম খেতে বসেছে গোটা পরিবার। মালবকের ডামডিম এলাকার দত্ত কলোনি সংলগ্ন এলাকার বাসিন্দা নারায়ণ বর্মন তার একমাত্র ছেলে, বয়স মাত্র 1 বছর 8 মাস। ওমাস নামক এক বিরল রোগে আক্রান্ত সে। শিশুটির বাবা নারায়ণ বর্মন জানান, বেঙ্গালুরুর বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে বলা হয় প্রতি মাসে কয়েকটা ইনজেকশন দিতে হবে, যে ইনজেকশনের মূল্য কয়েক লক্ষাধিক টাকা। বাবা কোনো রকম পরিবার চালান। এর মাঝে এত বড় একটি বিরলতম রোগ যা হিমশিম খেয়ে যাচ্ছেন পরিবার। সঞ্চিত সব ধন সম্পত্তি ইতিমধ্যেই ছেলের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে খরচ করে ফেলেছেন। ইতিমধ্যে ছেলের চিকিৎসা করাতে প্রচুর ধার দেনা হয়ে গেছে। চিকিৎসকেরা বলছেন কম করে 1 বছর টানা চিকিৎসা চলবে, যার খরচ প্রতি মাসে 1 লক্ষ টাকা। ঘর বাড়ি বিক্রি করলেও এত টাকা আমরা জোগাড় করা সম্পূর্ণ অসম্ভব আমাদের পক্ষ থেকে। তাই সাধারণ মানুষের কাছে আমার হাত জোড়ে নিবেদন, আপনারা আর্থিক সাহায্য করে আমার ছেলেকে বাঁচান। এদিন এই পরিবারটির কাছে ছুটে যান কিন্নর মঙ্গলমুখী আখড়া সমাজের শিবানী কিন্নর সহ ক্রান্তি এবং মালব্লকের সমাজসেবী ফিরদৌস আলী, শরীফুল হক এবং স্বদেশ নির্মাণ ইনিশিয়েটিভ ট্রাস্টের সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ নূর নবিবুল ইসলাম। বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ নূর নবিবুল ইসলাম জানান, আসুন সবাই মিলে সাধ্যমতো এই নিষ্পাপ শিশুটিকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিই। তিনি আরও জানান, একটা ছোট্ট শিশু যার জীবন এখনো শুরুই হয়নি, এই ছোট্ট প্রাণ সঠিকভাবে পৃথিবীর আলো দেখুক, স্বাভাবিক জীবন ফিরে পাক। তাই তিনি এলাকার প্রশাসন থেকে শুরু করে নেতা মন্ত্রী সকলকে পরিবারটির আর্থিক সহযোগিতায় এগিয়ে আসার আবেদন জানান। সমাজসেবী শিবানী কিন্নর জানান, আমরা কিন্নর সমাজের হয়ে বাচ্চাটির চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করব। সবাই যাতে বাচ্চাটির চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেই অনুরোধ করছি। কি হয়েছে বলতে, আমরা যখন মোটামুটি 3 মাস আগে আর কি, হঠাৎ করে ওর কি হলো, মানে একদম দিব্যি হাঁটাচলা করতো, সব কিছুই ওকে ছিল। তারপর হঠাৎ করে আমরা লক্ষ্য করলাম যে ও কিছু দূর চলার পরে পড়ে যাচ্ছিল, মাথা হাত সমস্ত কিছু এইভাবে কাঁপতো। তা আমরা ভয় পেয়ে লোকালে এখানে মানে মালবাজারে ডাক্তারের শরণাপন্ন হই, ওনাকে দেখাইলাম। দেখানোর পরে বিভিন্ন ওষুধপত্র দিল, কোনোরূপ কোনো মানে কিছুদিন ওষুধ খাওয়ানোর পরে কোনোরূপ কোনো কাজ হলো না। তারপর হসপিটাল থেকে আমাদেরকে সাজেস্ট করলো যে উত্তরবঙ্গের খুব স্বনামধন্য একজন আছেন, জীবন সিলওয়াল, ডাক্তার জীবন সিলওয়াল, ওনার কাছে গেলাম। উনি তো বাচ্চাকে দেখার পরে হেরিটেজ নার্সিংহোমে অ্যাডমিট করাই নিল। ওখানে অ্যাডমিট করানোর পরে ডায়াগনোস করার পরে বিভিন্ন রকম মানে টেস্ট করানোর পর ওনারা বললেন যে ওমাস নামে একটা খুব বিরল জাতীয় একটা রোগ, এটা 50-60 লক্ষ বাচ্চার মধ্যে একজনেরই হয়। অতএব এটা দীর্ঘমেয়াদী একটা প্রসেস, 1 বছরও লাগতে পারে, 5 বছরও লাগতে পারে, ট্রিটমেন্টটা চলবে। আর আইভিআইজি ইঞ্জেকশন বলে 4টা ইঞ্জেকশন আপাতত 24 ঘন্টার মধ্যে লাগাতে হবে। তো আমরা তো বললাম যে ঠিক আছে ডাক্তারবাবু, বাচ্চার শরীরের যা পরিস্থিতি লাগাতেই হবে। পরে লাগাই নিল। ঠিক লাগানোর পর ইঞ্জেকশনটা, তারপর স্বাভাবিক ও আস্তে আস্তে করে একটু একটু করে ভালো হয়ে যায়। টোটাল 1 থেকে 1.5 মাস ও সুন্দর আবার স্বাভাবিক আগের মতনই ফিরে আসে, যেমন হাঁটা চলা, দৌড়ানো, খেলাধুলা সমস্ত কিছুই ভালো মতো হচ্ছিল।
তারপর হঠাৎ করে আবার সেম আগের মতনই মানে আমরা দেখতে পেলাম। তড়িঘড়ি আমরা তারপর জীবনশীল লালের কাছে আবার গেলাম। যাবার পর উনি দেখলেন, দেখার পর বললেন যে এটা তো হওয়ার ছিল না, যাই হোক কোনো কারণে হয়ে গেছে, আপনারা ওষুধপত্র দিল, বললেন যে ঠিক আছে দেখুন কিছুদিন চিকিৎসা চালাবেন, আর না হলে একবার ব্যাঙ্গালোরে নিমান্সের কথা উনিও সাজেস্ট করলেন। তারপর সেই মতো অবস্থা আমরা বেশি দেরি না করে নিমান্সে ফটাফট চলে গেলাম। ওখানে যাবার পর ওখানে মোটামুটি 6 দিন নাগাদ ওর শুধু টেস্ট, সমস্ত রকম টেস্ট, একদম সিএসএফ মানে স্পাইনাল যে ইসের একটা ফ্লুইড, ওই টেস্ট করলেন, ব্রেনের এমআরআই, সিটি স্ক্যান, ব্লাড, স্টুল, ইউরিন, সমস্ত কিছু টেস্ট করার পর ওনারাও বললেন যে ঠিক আছে এটা ওমাসি, আমাদেরকে সেম আগের মতনই বললো যে এটা বিরল জাতীয়ই, লং প্রসেস চলবে। কিন্তু ঘটনা হচ্ছে বর্তমান যে এখন যে ট্রিটমেন্টের যে প্রসেস 1 বছর বলছেন ওনারা চালাতে হবে, প্রত্যেক মাসে 2টো করে আইভিআইজি ইঞ্জেকশন লাগবে, আর এক একটা আইভিআইজি ইঞ্জেকশনের দাম হচ্ছে 24,000 করে, সেরকম 2টো লাগবে, তার মানে 48,000। রিটাক্সিম্যাপ বলে একটা ইঞ্জেকশন হয়, একটার দাম 40,000 টাকা, এটাও লাগবে প্রত্যেক মাসে 6 তারিখ। তারপর স্টেরয়েড আছে 5 রকম, মানে টোটাল 8 রকম ইঞ্জেকশন প্রত্যেক মাসে প্রয়োজন 1 বছর। এখন এত খরচা তো আমরা আমাদের মতো পরিবারের তো মানে টানার মতো কোনো পরিস্থিতিই নেই। আপনি কি করেন? আমি হোমিওপ্যাথিক মানে প্র্যাকটিস করি ছোটো মোটো, হ্যাঁ, আর তো বাড়িতে উপার্জন করার মতো কেউ নেই, আমার উপরেই সব কিছু। এখন এই ছোট বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি, যদি কেউ মানে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে তো খুবই মানে আমি কি বলবো, সবার কাছে হাত প্রণাম করে বলছি, হাত জোর করে বলছি, সবাই এগিয়ে আসুক, সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিক ছোট্ট শিশুটার জন্য, ও যেন ভবিষ্যতে আগের মতনই খেলাধুলা চলাফেরা সমস্ত কিছু যেন করতে পারে, এটাই সবার কাছে অনুরোধ। নিত্য প্রয়োজনীয় ওষুধ জাল কিনা তা নিয়ে অনেকেই আশঙ্কায় ভুগছেন। এরই মধ্যে অত্যাবশ্যকীয় এবং অতি গুরুত্বপূর্ণ 748টি ওষুধের দাম বৃদ্ধি পাচ্ছে মঙ্গলবার থেকে। পাইকারি মূল্য বৃদ্ধির সূচক মেনে ওই সমস্ত ওষুধের এমআরপির ওপরে 1.74% হারে দাম বৃদ্ধিতে সবুজ সংকেত দিয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। সেই তালিকায় ক্যান্সার, প্যারাসিটামল, কাশি, সুগার, বাত, কৃমি, রক্তচাপ নিয়ন্ত্রণ, ঘুম, ভিটামিন, কোষ্ঠকাঠিন্যের মতো সাধারণ ওষুধ থেকে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন রোগের ট্যাবলেট, ইনজেকশন আছে। আরও বিভিন্ন ধরনের ওষুধও আছে, তাদেরও দাম বাড়ছে। বিসিডিএর সদস্য এই ওষুধের দাম বাড়ার বিরোধিতা করেন এবং শুধু তাই নয়, তিনি ওষুধের ওপরে জিএসটি উঠিয়ে নিতে হবে বলেও দাবি করেন। কিন্তু এই ওষুধের দাম বাড়ার কারণে প্রধানমন্ত্রী জন ঔষধি দোকানের ভিড় একটু বেশি দেখা যাচ্ছে। এই দোকানগুলি রয়েছে জলপাইগুড়ির পবিত্রপাড়া এবং নতুনপাড়া ছাড়া অন্যান্য জায়গায়। মৃত্যু ছাড়া বিকল্প কিছু নেই, এমনটাই বলছে সাধারণ মানুষ। 74% হারে ওষুধের দাম বাড়ালো, এইটাতে সাধারণ মানুষের উপরই আসলো। এই ওষুধের দাম বাড়াতে সবথেকে কষ্ট হবে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের লোকদের উপরে। এই যে ওষুধের দাম বাড়লো, এর বিরুদ্ধে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগস অ্যাসোসিয়েশন, তাদের সর্বভারতীয় প্যারেন্ট বডি হচ্ছে অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ মেডিকেল, তাদের সঙ্গে অলরেডি আমাদের এটা নিয়ে কথাবার্তা চলছে। আমরা কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি, আর আমরা মনে করি জিএসটি প্রত্যাহার করতে হবে। ওষুধের উপর জিএসটি দেওয়া মানে সাধারণ মানুষের উপরে একদম ডাইরেক্ট প্রভাব আর কি। এটা কোন কোন ওষুধের দাম বাড়লো মূলত? মোটামুটি সাধারণ নিত্য প্রয়োজন থেকে ক্যান্সার রোগের প্রয়োজন, মানে ক্যান্সার রোগের ওষুধ, সমস্ত রকম ওষুধ আর কি, যেগুলো প্যারাসিটামল থেকে আরম্ভ করে মানে ভ্যাকসিন, তারপরে হচ্ছে আমাদের কি নাম এটা, ক্যান্সারের ওষুধ, সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ, সবারই কিছু না কিছু দাম, নিত্য প্রয়োজনীয় জিনিস। সাধারণ মানুষের একটা চাপ বাড়বে, প্রচণ্ড বাড়বে। আমাদের যার জন্যই আমরা বলি যে ওষুধের উপর থেকে জিএসটি প্রত্যাহার করা হোক। 12%, 18%, 24% জিএসটি প্রত্যাহার করলে ওষুধের
দাম অনেকটাই সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে। যদি কেন্দ্র সরকারি এইভাবে দাম বাড়ায় তাহলে তো বেসরকারি কোম্পানিগুলো আরো বাড়াবে, কি মনে হয় আপনাদের? 100% বাড়াবেই। আসলে ভারতবর্ষের যত ওষুধ আছে তার 80% 75 থেকে 80% ওষুধের দাম নিয়ন্ত্রণ করে প্রাইভেট কোম্পানিগুলো, যারা ওষুধ তৈরি করেন তারা। 20 থেকে 25% ওষুধ আছেন যেগুলো সরকার যার দাম নিয়ন্ত্রণ করে, কেন্দ্রীয় সরকার যার দাম নিয়ন্ত্রণ করে। যেটা হওয়া উচিত ছিল বা যেটা হওয়া সরকারের দায়িত্ব কর্তব্যের মধ্যে ছিল, এই 20-25% ওষুধ যেগুলো সরকার দাম নিয়ন্ত্রণ করে তাদের দাম কমিয়ে দেওয়া, যাতে মানুষ জীবনদায়ী জরুরি ওষুধগুলো কম পয়সায় পেতে পারে। হ্যাঁ, সবই। এবং এই যে 784 রকমের ওষুধের দাম কি 86 রকমের ওষুধের দাম আজকে থেকে বাড়ছে, এই বাড়াগুলোর একটা বড় অংশ হচ্ছে যে জীবনদায়ী ওষুধ, ক্যান্সারের ওষুধ আছে, অ্যাসিড গ্যাসের ওষুধ আছে, জ্বর সর্দি কাশির ওষুধ আছে, এই ধরনের ডায়াবেটিসের ওষুধ আছে, অনেক ওষুধ আছে। এই ওষুধগুলো যেহেতু সরকারের দাম নিয়ন্ত্রণ করে, আমাদের চাহিদা সাধারণ নাগরিক হিসেবে আমরা যারা সরকারকে ট্যাক্স দিই, ট্যাক্স পেই নাগরিক হিসেবে, ট্যাক্স তো সব অংশের মানুষই দেন, একটা সাধারণ জিনিস কিনলেই তারা ট্যাক্স দেন। সেই ট্যাক্স পেই মানুষরা চাইবেন যে সরকার মানুষের পরিষেবা দেওয়ার জন্য সরকার নিয়ন্ত্রিত যে ওষুধগুলো আছে তার দাম কমুক, সেটা না করে সরকার উল্টো পথে হাঁটছেন। তারা আরও এই ওষুধগুলো যেগুলো দাম সরকার নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার, তারা দাম বাড়িয়ে দিচ্ছেন। আসলে এই সরকারটা চলছে হচ্ছে মানুষের স্বার্থ বিরোধী সরকার। মানুষের স্বার্থ দেখা তাদের কোনো দায়িত্ব নেই। মানুষকে কিভাবে আরও বিপদে ফেলা যায়, মানুষের জীবন যন্ত্রণায় কিভাবে মানুষ দগ্ধ হন, আরও কঠিন পরিস্থিতিতে পড়েন, সেই দিকেই তারা নিয়ে যাচ্ছেন। নাবালিকা খুনে ধৃত ব্যক্তিদের কঠোর শাস্তির দাবিতে আন্দোলনের ডিওয়াইএফআই। শিলিগুড়িতে ফের এক নাবালিকার মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয় পরিবারের মতে রোহিত রায় নামে এক যুবক ওই নাবালিকাকে হত্যা করেছে। পুলিশ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করলেও মহিলাদের সুরক্ষার দাবি নিয়ে এনজেপি থানায় বিক্ষোভে সামিল হয় বিজেপি। এবার ধৃত দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে আন্দোলনে সরব হয় ডিওয়াইএফআই দার্জিলিং জেলা কমিটি। এদিন সংগঠনের পক্ষ থেকে মিছিল করে এনজেপি থানায় বিক্ষোভ প্রদর্শন করে। পুলিশে বাধায় গেটের সামনে বসে পড়ে সংগঠনের সদস্যরা। পরবর্তীতে তাদের দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দেন এনজেপি থানার আইসি সুনাম লামার হাতে। ডিওয়াইএফআই এর দার্জিলিং জেলার যুগ্ম সম্পাদক সাগর শর্মা জানান, পুলিশকে আরও কঠোর হাতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে অপরাধীরা অপরাধ করার আগে প্রশাসনকে ভয় পায় এবং অপরাধ থেকে বিরত থাকে। দেখুন, শুধু শিলিগুড়ি না, গোটা রাজ্যে নারীদের প্রতি যে অত্যাচার, যে হিংসাটা লাগাতার বৃদ্ধি পাচ্ছে। একের পর এক ঘটনা আমরা এই 2011 পর থেকে আমরা পাচ্ছি। পুলিশ বিভিন্ন সময়ে এটা সুসাইড কেস বা অমুক কেস তমুক কেস বলে কাটিয়ে দিচ্ছে। ক্রিমিনালদের পুলিশদের প্রতি ভরসা নাই, খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তাদেরকে সেভ করে দেবে বা আরজিকর থেকে নিয়ে প্রচুর ঘটনাগুলো এইদিকে আমরা পেয়েছি। কয়েক মাস আগে আমরা কমিশনারকে ডেপুটেশন দিয়েছিলাম এই গোটা ঘটনা নিয়ে, নারীদের উপরে যেভাবে অত্যাচারগুলো হচ্ছে। কমিশনারেট এলাকাগুলোতে ঝোপঝাপ জঙ্গলগুলো, মাটিকারা ঘটনা থেকে শুরু করে সব জায়গায়, এই যে কালকের ঘটনা পর্যন্ত আমরা লক্ষ্য করে দেখছি ঝোপঝাপগুলোতে এই ক্রিমিনাল খুব আইডেন্টিফাই করেছে। ওই সব জায়গাগুলোতে ক্রাইমের স্পট করছে, আর পুলিশের থানা খুব কাছেই এই ঘটনাগুলো ঘটছে। 28 তারিখে আমাদের একই দাবি ছিল, নারীদের নিরাপত্তা দাবিতে আমাদের উত্তরকন্যা আমাদের ডেপুটেশন ছিল। যাক, আটকে দিয়েছে, কিন্তু ঠিক 2 দিনের মাথায় মহিলাদের উপরে এই ধরনের আক্রমণ হচ্ছে। এটা আমরা পুলিশকে জানিয়েছি যাতে সঠিক তদন্ত হোক। ক্রিমিনালদের উপরে পুলিশের ভয় যাতে থাকে, আন্দোলনকারীদেরকে ভয় না দেখিয়ে ক্রিমিনালদেরকে ভয় দেখানো পুলিশের প্রয়োজন আছে, এই কথাটা আমরা বলছি। আর যারা ক্রিমিনাল রয়েছেন তাদেরকে রয়েছেন না, তারা ক্রিমিনাল যারা রয়েছে তাদেরকে পুলিশ কঠোরতম শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক, যাতে সে কোনো আইনি সুযোগটা সে যাতে না পায়, এটা আমরা বলে এসেছি। নামটা পরিচয়টা? সাগর শর্মা, ডিএফআই যুগ্ম সম্পাদক, দার্জিলিং জেলা। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
বৃহস্পতিবার সকাল থেকে কুয়াশার দাপট জলপাইগুড়িতে। অসময়ের এই কুয়াশার সাথেই ঠান্ডার দাপট শহরে। আগে থেকেই পূর্বাভাস ছিল উত্তরের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাত সকালে ঘুম থেকে উঠে এই আবহাওয়া দেখে অনেকেই হতবাক। শীতের পোশাক পরে রাস্তায় মানুষজন, রাস্তায় যান চলাচল, লাইট জ্বালিয়ে ধীর গতিতে। ভোরের দিকে খানিকটা কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই গরমের দাপটও বেড়েছে। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্র আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। বাতিল হলো 2016 এসএসসির প্যানেল। চাকরি হারা হলেন প্রায় 26,000 চাকরিজীবী। আইনি লড়াই করে নিজের প্রাপ্য চাকরি ছিনিয়ে এলেও আবার নতুন করে চাকরি হারালেন শিলিগুড়ির অনামিকা রায়ও। এসইউসিআই এর আইন অমান্য আন্দোলনে উঠল চাকরি বাতিলের প্রসঙ্গ। পশ্চিমবঙ্গ সিকিমের পরিবহন ব্যবস্থাকে চাঙ্গা করতে পরিবহন মন্ত্রীর উপস্থিতিতে শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো বিশেষ বৈঠক। পরিবহনের ক্ষেত্রে সমস্যা এড়াতে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয় বলেও জানালেন মন্ত্রী। পর্যটকদের সুবিধার্থে গাড়ির সংখ্যাও বাড়ানো হবে বলে জানালেন পরিবহন দপ্তরের উপদেষ্টা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।